নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং সেখান থেকে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল বা ইম্পর্টেন্ট নিউজ যেটা থাকে সেটা আমরা ডিসকাস করি। তো আজকে আমরা একটাই এডিটোরিয়াল ডিসকাস করব, যেটা কি লিখেছেন আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, তো ইনি এই আর্টিকেলটা লিখেছেন। এখান থেকে আমরা বুঝতে পারবো যে গভর্নমেন্টের পার্সপেক্টিভ, ঠিক আছে, গভর্নমেন্টের পার্সপেক্টিভ কি, যেহেতু ইনি একজন মিনিস্টার। তো শুরু করা যাক আজকের এই এডিটোরিয়ালটি। তো চলে আসি, এ স্ট্র্যাটেজিক ফিউলড বাই ভিশন পাওয়ার্ড অ্যান্ড এনার্জি। ঠিক আছে, আমাদের যে এনার্জি সেক্টর রয়েছে সেটা কিভাবে বর্তমানের পরিস্থিতি এবং বর্তমানে কী কী জিনিস আমাদেরকে করতে হবে, কী কী ডেটা এখানে রাইটার তুলে ধরছে সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। তো বলতে চাইছে, এ ফিউ ডেজ আগো ইন্ডিয়া ওভারটুক জাপান টু বিকাম ওয়ার্ল্ড ফোর্থ লার্জেস্ট ইকোনমি। ঠিক আছে, বর্তমানে আমরা ফোর্থ লার্জেস্ট ইকোনমি, ঠিক আছে, এবং তার ছাড়া ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। ঠিক আছে, বাট ইট অলসো এ স্ট্র্যাটেজিক ফোর্স। তো আমরা বর্তমানে হচ্ছে কি ফোর্থ লার্জেস্ট ইকোনমি আমরা, এবং তার ছাড়া আমরা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। ঠিক আছে, তো ইন্ডিয়া ইজ নাও দ্য থার্ড লার্জেস্ট এনার্জি অ্যান্ড অয়েল কনজিউমার, ফোর্থ লার্জেস্ট রিফাইনার অ্যান্ড ফোর্থ লার্জেস্ট এলএনজি ইম্পোর্টার গ্লোবালি। ঠিক আছে, তো এটাও যেহেতু আমরা এখানে এনার্জি সেক্টর নিয়ে কথা বলছি, সেই ডেটাগুলো এখানে দেওয়া রয়েছে। তো এইটা তো আমরা জানি যে ফোর্থ লার্জেস্ট ইকোনমি, সেটা আমরা জানি, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি সেটাও আমরা জানি, কিন্তু এখানে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা হচ্ছি থার্ড লার্জেস্ট এনার্জি অ্যান্ড অয়েল কনজিউমার। ঠিক আছে, তারপরে হচ্ছে ফোর্থ লার্জেস্ট রিফাইনার, ঠিক, এবং ফোর্থ লার্জেস্ট এলএনজি ইম্পোর্টার গ্লোবালি। ঠিক আছে, আমরা কিন্তু এলএনজি ইম্পোর্ট করি এবং সেটার মধ্যে কত, ফোর্থ লার্জেস্ট। ঠিক আছে, টু কাম ফ্রম ইন্ডিয়া দ্য রোড ম্যাপ ইজ ক্লিয়ার, এনার্জি সিকিউরিটি ইজ ডেভেলপমেন্ট সিকিউরিটি। ঠিক আছে, তো এই জিনিসটা রাইটার বলতে চাইছে যে যদি আমরা এনার্জিকে সিকিউর করতে পারি, ঠিক আছে, যেখান থেকে আমাদের এনার্জি আসছে বা যেখান থেকে আমরা এনার্জি তৈরি করতে চলেছি বা খুঁজতে চলেছি, ঠিক আছে, আমরা যদি সেটাকে সিকিউর করতে পারি তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা নিশ্চয়ই, ঠিক আছে। তো এই জিনিসটা রাইটার এখানে বলতে চাইছে, যদি আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু এনার্জি সিকিউর করতে হবে। ঠিক, এরপরে চলে আসি যে এইটা ডিপেন্ড করে আমাদের চারটে জিনিসের উপরে, ফোর প্রংড অ্যাপ্রোচ। ঠিক আছে, কী কী জিনিসের উপরে ডিপেন্ড করছে? প্রথম কথা হচ্ছে যে ডাইভার্সিফিকেশন অফ সোর্সেস অ্যান্ড সাপ্লাই। ঠিক আছে, ডাইভার্সিফিকেশন বলতে একটা জিনিসের উপরে থেকে, মানে যদি ধরে নাও আমরা শুধু ইম্পোর্ট করছি একটা দেশ থেকে, ঠিক আছে, এনার্জি বা পেট্রোলিয়াম যে কোনো জিনিস আমরা যদি ইম্পোর্ট করছি একটা দেশের থেকে এবং আমরা সোললি ডিপেন্ডেন্ট আছি সেই দেশের মধ্যে, ঠিক আছে, তাহলে কি হবে যে যদি ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি হয় সেই দেশটার সাথে, আমাদের কিন্তু জিনিসটা আটকে যাবে, আমাদের যে এনার্জি সোর্স আছে সেটা কিন্তু আটকে যাবে। এর জন্য রাইটার এখানে বলতে চাইছে যে ডাইভার্সিফিকেশন, মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপল অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে, মাল্টিপল অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে। তার ছাড়া এক্সপ্যানশন অফ ডোমেস্টিক প্রোডাকশন, আমাদের যে ডোমেস্টিক যে প্রোডাকশন রয়েছে সেটাকে আরও এক্সপ্যান্ড করতে হবে, ঠিক আছে, আরও ছড়াতে হবে। ঠিক, এর ছাড়া ট্রানজিশন টু রিনিউয়েবল অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি। ঠিক, তো এখানে কি বলতে চাইছে যে এবার দেখে নাও আমরা যে ফিউলগুলো ইউজ করছি সেটা এক না এক সময় সেটা কিন্তু শেষ হবে। ঠিক আছে, এর জন্য আমাদেরকে ফোকাস করতে হবে কিসের মধ্যে, সেই যে আমাদের স্টকটা রয়েছে সেটাকে সঞ্চয় করে রাখার জন্য, এবং রিনিউয়েবল যে সোর্সেস রয়েছে তার মধ্যে কিন্তু ফোকাস করতে হবে। ঠিক আছে, যেমন কি এক্সাম্পল সোলার এনার্জি। ঠিক আছে, তো এই সব জিনিসটা কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। এবং লাস্টে একটা জিনিস বলতে চাইছে, সেটা হচ্ছে কি অ্যাফোর্ডেবিলিটি। অ্যাফোর্ডেবিলিটি বলতে কি, একটা এনার্জি আমরা ধরে নাও পেট্রোল, ঠিক আছে, পেট্রোল আমরা ইজিলি অ্যাফোর্ড করতে পারছি। এবার ধরে নাও সেটার দাম যদি 200 বা 300 টাকা হয়ে যায়, তাহলে কি নর্মাল পিপল অ্যাফোর্ড করতে পারবে না। তো এই জিনিসটাও যে আমাদের যে এনার্জি প্রোভাইড করা হচ্ছে সেটা যেন অ্যাফোর্ডেবল হয়। ঠিক, তো এই জিনিসগুলো রাইটার এখানে তুলে ধরতে চাইছে। তাহলে চারটে জিনিস, প্রথম হচ্ছে ডাইভার্সিফিকেশন, তারপরে হচ্ছে এক্সপ্যানশন, তারপরে হচ্ছে ট্রানজিশন টু রিনিউয়েবল সোর্সেস অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি। ঠিক, তো এই চারটে জিনিসের উপরে কিন্তু রাইটার ফোকাস করছে এবং এই চারটে জিনিসের উপরেই কিন্তু আমাদের এনার্জি সেক্টরটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এরপরে বলতে চাইছে যে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর
India's exploration acreage has doubled from 8% in 2021 to 16%, মানে আমাদের যে এনার্জি এক্সপ্লোর করার ক্ষমতা সেটা কিন্তু 8% থেকে 16% বেড়েছে, ঠিক। এবং আমরা এটাও দেখেছি যে আমাদেরকে কিন্তু যে আমাদের কি বলে রিসোর্সেস আছে সেটা কিন্তু আনলক করতে হবে, ঠিক আছে। আমাদের যে রিসোর্সেস আছে সেটাকে আনলক করতে হবে এবং দেখতে হবে যে কিভাবে সেটা আনলক হয়। তো এইখানে একটা নো গো এরিয়াসের মানে ব্যাপারে কিন্তু কথা বলা হয়েছে। নো গো এরিয়া মানে এমন একটি জায়গা যেখানে কি ইকো সেন্সিটিভ, ঠিক আছে, যেখানে কি ধরে নাও সেখানে খাদান রয়েছে কিন্তু আমরা সেটাকে এখনও এক্সপ্লোর করিনি, মানে সেখানে যাইনি। তো সেই জিনিসটা কিন্তু এখানে রিডিউস করার কথা বলা হচ্ছে এবং আনলক করার কথা বলা হচ্ছে। মানে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কি আমাদের রিসোর্সেস রয়েছে, আমাদের ফিউল রয়েছে, কিন্তু আমরা সেটাকে আনলক করিনি বর্তমানে। তো সেটা আনলক করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে চলে আসি প্রাইস মেকানিজম। তো এবার দেখে নাও প্রাইস মেকানিজমটা কী জিনিস। বর্তমানে কিছু কিছু জায়গায় প্রাইসগুলো হাই রয়েছে, সেটাকে এমন করতে হবে যেন আরও আমাদের যে অ্যাফোর্ডেবিলিটি আছে সেটা ইনক্রিজ হবে, ঠিক আছে। এবং হ্যাজ এনহ্যান্সড গ্যাস অ্যাভেলেবিলিটি টু দ্য সিটি গ্যাস নেটওয়ার্ক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ, মানে এই জিনিসগুলো কিন্তু এই প্রাইস মেকানিজম দিয়ে কিন্তু আরও বাড়বে, ঠিক আছে, এনহ্যান্সড আরও বাড়বে, ঠিক আছে। তো এরপরে আর কি বলতে চাইছে যে ন্যাশনাল সিসমিক প্রোগ্রাম মিশন এভিয়েশন এয়ারবর্ন গ্র্যাভিটি, ঠিক আছে, গ্র্যাভিটি গ্রেডিওমেট্রি সার্ভে অ্যান্ড কন্টিনেন্টাল সেলফ ম্যাপিং হ্যাভ এক্সপ্যান্ডেড ডেটা অ্যান্ড এক্সপ্লোরেশন কনফিডেন্স। তো এবার দেখে নাও এই যে সংস্থাগুলো রয়েছে এরা কিন্তু ম্যাপিং করছে। ম্যাপিং বলতে জিনিসকে চিহ্নিত করা, ঠিক আছে, ম্যাপিং করছে এবং এক্সপ্লোরেশন, ঠিক আছে, জিনিসটা ধরে নাও একটা জায়গা খোঁজা হয়েছে যে এইখানে কোল পাওয়া যাবে, ঠিক আছে। তো এইটাকে কতটা কোল পাওয়া যাবে, কতটা আমরা এক্সট্র্যাক্ট করতে পারি যেন ফিউচার রিসোর্সেস এখানে থেকে যায়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ঠিকঠাকভাবে দেখতে হবে, ঠিক আছে। সেটাকেই আমরা বলি এক্সপ্লোরেশন। এবং ম্যাপিং মানে কি চিহ্নিত করা, ঠিক। তো এই জিনিসগুলো কিন্তু রাইটার বলতে চাইছে এইখানে। এবং তার ছাড়া আমরা দেখে নেব দ্য অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অ্যান্ড অয়েল ইন্ডিয়া হ্যাভ টুগেদার মেড 25 হাইড্রোকার্বন ডিসকাভারিজ অ্যাক্রস মুম্বাই অফশোর, ঠিক আছে। মুম্বাই অফশোর মানে কি, যেটা আমাদের মেনল্যান্ড, ঠিক আছে, তার বাইরে মানে সমুদ্রতে, সেটাকে বলি আমরা অফশোর। তো এইখানে কি বলছে 25খানা হাইড্রোকার্বন ডিসকাভারিজ হয়েছে, যেটার মধ্যে কি কি রয়েছে মুম্বাই অফশোর, ক্যাম্বে, মহানদী এবং আসাম বেসিন। তো লাস্ট 4 বছরে কিন্তু এইসব জায়গায় এই ডিসকাভারিজগুলো হয়েছে, যেখান থেকে কি আমরা আমাদের রিসোর্সেস, ঠিক আছে, ফিউল আমরা এক্সট্র্যাক্ট করতে পারবো, ঠিক আছে। তো দিস ডিসকাভারিজ হ্যাজ অ্যাডেড 75 মেট্রিক টন of oil equivalent and 2700 metric ton standard cubic meter to gas Indian reserves, ঠিক আছে, অফ গ্যাস টু ইন্ডিয়ান রিজার্ভস। আমাদের যতটা রিজার্ভ রয়েছে এই যেটা বলা হলো সেখানে আমরা কিন্তু এত কোয়ান্টিটি আমরা জিনিস অ্যাড করতে পেরেছি, ঠিক আছে। এবং কোলাবোরেশন উইথ গ্লোবাল মেজর্স আর বিয়ারিং ফ্রুটস, ঠিক আছে। আমরা যে বাইরে দেশের সাথে যে কোল্যাব করে ওএনজিসি আগে যে মুম্বাই হাই থেকে 44% অয়েল বার করতো সেটা কি এখন 89% হয়ে গেছে, ঠিক আছে। তো মুম্বাই হাইটা কোথায় অবস্থিত, এই যে এই জায়গাটায়, ধরে নাও মুম্বাই এইখানে, ঠিক আছে, মুম্বাই হাইটা এইখানে, এটা একটা অফশোর যেখান থেকে আমরা কি অয়েল এবং ন্যাচারাল গ্যাস আমরা এখান থেকে বার করি, ঠিক আছে, সমুদ্রের মাঝখানে, ঠিক। তো এটা হলো ব্যাপার। এরপরে চলে আসি যে ওভার 67 মিলিয়ন পিপল ভিজিট পেট্রোল পাম্প daily, which is testimony to scale and efficiency of India's fuel supply ecosystem। বর্তমানে যে আমাদের ফুয়েল সাপ্লাই যে ইকোসিস্টেম রয়েছে সেটা আমরা বুঝতে পারি যে আমাদের 67 মিলিয়ন পিপল, ঠিক আছে, 67 মিলিয়ন পিপল প্রত্যেক দিন কিন্তু এই গ্যাস পাম্পে বা ফুয়েল পাম্পে তারা যায় এবং এই এনার্জি রিসোর্সটা ওরা গ্রহণ করে, ঠিক আছে। তারপরে চলে আসি
দ্য ফোকাস অফ গ্রিন স্ট্র্যাটেজি। এবার দেখে নাও, এইটা তো যে কটা রিসোর্সেস আমাদের কাছে আছে, ঠিক আছে, সেটা যেটা ব্যবহার করছি সেটার ব্যাপারে এখানে এতক্ষণ কথা বলা হলো। এবার বলা হচ্ছে যে আমাদের গ্রিন সোর্সেস উপরে কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে, কিভাবে আমরা নিজের যে পরিবেশ রয়েছে সেটাকে গ্রিন রাখতে পারি এনার্জি ইউজ দ্বারা, ঠিক আছে। তো এইখানে বলছে যে বায়োফিউল হ্যাভ ইমার্জ অ্যাজ আ কর্নারস্টোন অফ ইন্ডিয়াস গ্রিন স্ট্র্যাটেজি, ঠিক আছে। বায়োফিউলের কথা এখানে বলা হচ্ছে যে এখানে কি এথেনল আমরা ব্লেন্ড করি, যেটা কি 1.5% 2013 সালে ছিল, যেটা কি বর্তমানে হয়ে এসছে 19.7% ইন 2025, ঠিক। আর এর ছাড়া যে কোয়ান্টিটিস আমরা ব্লেন্ড করি এথেনল, ঠিক আছে, আগে কত ছিল 38 কোটি ছিল, এখন বর্তমানে হচ্ছে কত 4084 কোটি এখন বর্তমানে আমরা কিন্তু ব্লেন্ড করতে পারছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উপলব্ধি বেসিক্যালি, যেহেতু এটা আমাদের যে মিনিস্টার যিনি রয়েছেন, ঠিক আছে, হরদীপ এস পুরী, ইনি নিজের যে বক্তব্য এই আর্টিকেল দ্বারা কিন্তু রাখতে চাইছেন এবং বর্তমানে কি কি জিনিস আমরা করছি সেটা কিন্তু ইনি তুলে ধরতে চাইছেন, ঠিক। তো এরপরে চলে আসি যে গ্রিন হাইড্রোজেন যেটা আমরা প্রডিউস করি, ঠিক, ম্যাসিভ থ্রাস্ট 8.62 টনস অফ প্রোডাকশন and 3000 metric megawatt of electrolyzer টেন্ডার অ্যাওয়ার্ডের, ঠিক আছে। তো বর্তমানে এটা গ্রিন হাইড্রোজেনের ব্যাপারে কথা বলা হচ্ছে যে এটা কি এত ডেটা মনে না রাখলেও হবে, কিন্তু কী জিনিস হচ্ছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এই জিনিসটা করার জন্য কারা মেজর পার্ট নিচ্ছে, মানে কাদের দ্বারা এটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। কারা রয়েছে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, IOCL, ঠিক আছে, তার ছাড়া ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড BPCL, ঠিক আছে, এর ছাড়া HPCL এবং গেল ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। তো এদের দ্বারা কিন্তু এই আমাদের গ্রিন হাইড্রোজেন যেটা আমরা তৈরি করছি সেটা কিন্তু সম্ভব হয়ে উঠছে। এবং পাইপলাইনও আমরা তৈরি করেছি যেটা কি 25,000 কিলোমিটার, ঠিক আছে। টার্গেট আমাদের কত রয়েছে 2030 সাল অবধি হচ্ছে 33,000 কিলোমিটার অবধি আমাদের টার্গেট। তো বর্তমানে আমাদের কত রয়েছে 25,000 কিলোমিটার অবধি আমাদের কিন্তু রয়েছে, ঠিক। তো এইসব জিনিস কি দ্বারা সম্ভব হয়েছে? আমরা কি করেছি, আমরা 2024 সালে অ্যামেন্ডমেন্ট নিয়েছি কিসের উপরে? অয়েল ফিল্ড রেগুলেশন ডেভেলপমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কি 2024 সালে নিয়ে আসা হয়েছে। এবং ওইটার দ্বারা আমরা দুটো জিনিসকে একসাথে করতে পেরেছি, যেটা কি একটা হচ্ছে রিনিউয়েবল অ্যালংসাইড হাইড্রোকার্বন, ঠিক আছে। এই দুটো জিনিসকে একসাথেই কিন্তু আমরা জিনিসটা তৈরি করতে পারছি, ঠিক আছে। নো আদার কান্ট্রি হ্যাজ সো ড্রাস্টিক্যালি অল্টার ইস সিস্টেম ইন ইন্ডিয়া, ঠিক আছে। খুব কম সময়ের মধ্যে আমাদের যে সিস্টেম আগে যে সিস্টেমটা চলছিল সেটাকে আমরা চেঞ্জ করতে পেরেছি থ্রু অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। কি অ্যামেন্ডমেন্ট করেছি আমরা? অয়েল ফিল্ড রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যে রুলসগুলো রয়েছে তার মধ্যে অ্যামেন্ড করা হয়েছে, ঠিক আছে, 2024 সালে, ঠিক। এরপরে চলে আসি যে থ্রু PM গতি শক্তি, ঠিক আছে, থ্রু PM গতি শক্তি দ্য মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস হ্যাজ ডিজিটালি ম্যাপড ওভার 1 লাখ অ্যাসেটস অ্যান্ড পাইপলাইন্স, ঠিক আছে। থ্রু গতি, এই যে PM গতি শক্তি দ্বারা আমরা কিন্তু ম্যাপিং করতে পেরেছি। ম্যাপিং মানে জিনিসগুলো খুঁজে বার করা, ঠিক আছে, যেখানে কি 1 লাখ অ্যাসেটস অ্যান্ড পাইপলাইন্স এইটা কিন্তু আমরা চিহ্নিত করতে পেরেছি। কোন স্কিম দ্বারা? PM গতি শক্তি, ঠিক আছে। এরপরে চলে আসি যে কনজিউমার দিক থেকে কি পয়েন্ট অফ ভিউ আমাদের রাখতে হবে, ঠিক। কনজিউমার যাদের জন্য এই এতটা জিনিস তৈরি করা বা এতটা জিনিস দেখা, তো তাদের জন্য কি করতে হবে? প্রথম জিনিস হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, মানে কম টাকায় তাদেরকে জিনিস প্রোভাইড করা, মানে কম টাকায় তাদেরকে জিনিস দেওয়া, ঠিক আছে, এটা হলো প্রথম। তারপরে হচ্ছে একটা স্টেবিলিটি মেনটেন করা। স্টেবিলিটিটা কি? যখন অন্যান্য দেশে পেট্রোল প্রাইস বা গ্যাসের প্রাইস যখন বাড়ছে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের দেশে ওইটাকে স্টেবল করে রাখা, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো এই জিনিসগুলো কিন্তু এইখানে রাইটার তুলে ধরছে, ঠিক আছে। যে প্রথম কথা হচ্ছে কি অ্যাফোর্ডেবিলিটি, তারপরে কি স্টেবিলিটি, ঠিক। তো বাইরে যখন প্রাইস রাইজ হচ্ছে তখন আমাদের দেশে কিন্তু প্রাইসটা স্থায়ীভাবে থাকবে, ঠিক আছে, বা খুব বেশি ফ্লাকচুয়েট করবে না। তো এই জিনিসগুলো কিন্তু এইখানে রাইটার তুলে ধরছে, ঠিক। তো বেসিক্যালি এইখানে আমাদের যে এনার্জি রিসোর্সেস উইচ ইজ অয়েল অ্যান্ড গ্যাস, এটার ব্যাপারে এখানে কথা বলা।
যেটা কি আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ইনি তুলে ধরছেন। ঠিক আছে, তো আজকে একটাই এডিটোরিয়াল আমরা ডিসকাস করব, বাকি এডিটোরিয়ালগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট মনে হয়নি। ঠিক আছে, এবং এই এডিটোরিয়ালটা আমরা ফার্স্ট পেজেই কভার করে নেব। ঠিক আছে, কী কী জিনিস এসছে সেটা। ঠিক আছে, তো এরপরে চলে আসি প্রথম পেজে। এবার প্রথম পেজ যেমনই হোক কিছুটা ইম্পর্টেন্স রয়েছে বলেই কিন্তু সেটা প্রথম পেজে জায়গা পেয়েছে, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথম পেজে যে সে নিউজ কিন্তু ওরা দেবে না দ্য হিন্দু। ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট আছে সেটাই কিন্তু তারা প্রথম পেজে কভার করবে। তো সব থেকে ইম্পর্টেন্ট আজকের, ঠিক আছে, এডিটোরিয়াল থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে লাদাখ। তো লাদাখে কী হয়েছে, যেটা কি বললাম কি এখানেই কভার করব। লাদাখে নিউ পলিসিস নিয়ে আসা হয়েছে অন কোটাস অ্যান্ড ডমিসাইল। ঠিক আছে, তুমি যদি লাদাখের বাসিন্দা হতে চাও তাহলে তোমাকে 15 বছর থাকতে হবে, এটা হলো প্রথম। কবে থেকে থাকতে হবে তোমাকে 15 বছর? যবে থেকে লাদাখ যে ইউনিয়ন টেরিটরি যবে থেকে কার্যকর হয়েছে। ঠিক আছে, যেটা বলে দিচ্ছে এইখানে যে অক্টোবর 31, 2019, যেটা কি লাদাখের ফাউন্ডেশন ডে। ঠিক আছে, সেখান থেকে তোমাকে কিন্তু 15 বছর বাস করতে হবে ওইখানে, কন্টিনিউয়াসলি বাস করতে হবে তোমাকে ওইখানকার বাসিন্দা হওয়ার জন্য। এবং যারা লাদাকিজ রয়েছে অলরেডি, যারা ওইখানকার মানে বাসিন্দা, তাদেরকে 85% রিজার্ভেশন কিন্তু তারা চাইছে এবং তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, তো 85% রিজার্ভেশন কিন্তু তাদেরকে দেওয়া হবে। এর ছাড়া 1/3 অফ দ্য সিট ইন হিল কাউন্সিল হ্যাভ বিন রিজার্ভড ফর উইমেন। ঠিক আছে, 1/3 3-এর 1 ভাগ, 3-এর 1 ভাগ কিন্তু উইমেনদের ওইখানে কাউন্সিলের মধ্যে কিন্তু তাদেরকে জায়গা দিতে হবে। ঠিক আছে, রিজার্ভ রাখতে হবে। এর ছাড়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সবসময় মনে রাখবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে কি, যেটা যে ল্যাঙ্গুয়েজ দ্বারা অফিসিয়ালি কমিউনিকেট করা হবে সেটা হচ্ছে ইংলিশ, হিন্দি, উর্দু, ভোটি অ্যান্ড পুর্গি। তো এই 5টা ল্যাঙ্গুয়েজ বেছে নেওয়া হয়েছে যেটা দ্বারা কি মানুষ অফিসিয়ালি কমিউনিকেট করবে। ঠিক আছে, এরপরে চলে আসি যে 80% জবস, ঠিক আছে, 80% জবস উইল বি রিজার্ভ ফর এসটিস। ঠিক আছে, এবার এসটিস বলতে আমাদের এখানে যে এসটিস রয়েছে সেরকম নয়। ঠিক আছে, যারা লাদাখের এসটি, ঠিক আছে, তার মধ্যে লাদাখিস আছে, মানে যে সমস্ত ট্রাইবাল গ্রুপস আছে ইন লাদাখ, তাদেরকে 80% গভর্নমেন্ট জব কিন্তু তাদের জন্য রিজার্ভ করা হবে। ঠিক আছে, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটাকে বললাম ইংলিশ, হিন্দি, উর্দু, ভোটি অ্যান্ড পুর্গি, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু তাদেরকে অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, তো এইটা হলো ব্যাপার বেসিক্যালি। তো 4-5টা জিনিস এখানে মনে রাখতে হবে, যেটাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এরপরে চলে আসি এটা। তো বলা হচ্ছে যে মনসুন সিজনে, ঠিক আছে, মনসুন সিজনে কিন্তু মোশন অফ ইমপিচমেন্ট কিন্তু করা হবে। ঠিক আছে, কার বিরুদ্ধে? জাস্টিস যশবন্ত বর্মার বিরুদ্ধে। এনার নিউজটা তো তোমরা জানোই, হয়তো খুব হাইলাইট হয়েছিল যে এনার বাড়ি থেকে, এনার কোয়ার্টার বা বাড়ি থেকে আগুন লেগেছিল এবং আগুন লাগার ফলে অনেক ক্যাশ পাওয়া গেছিলো। ঠিক আছে, তো সেই ক্যাশ নিয়ে ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়, তৈরি করার পরে তারা রিপোর্ট দেওয়া হয় চিফ জাস্টিসকে। ঠিক আছে, তো এই সমস্ত করার পরে কিন্তু এখন ইমপিচমেন্টের কথা বলা হচ্ছে। ঠিক, তো এখনও কনক্লুড করার দরকার নেই যে কি হবে না হবে। ভবিষ্যতে যখন মনসুন সিজন আরম্ভ হবে তখন আমরা দেখতে পারবো কিভাবে এই যে ইমপিচমেন্ট, ঠিক আছে, ইমপিচমেন্ট বলতে এনাকে সরানোর, মানে পদ থেকে সরানোর যে পদ্ধতি, ঠিক আছে, সেটা আরম্ভ হবে। তখন আমরা আরও ভালো করে দেখে নেব। ঠিক আছে, যেমন কি নিউজ আসবে। ঠিক, তো এই নিউজগুলোই আজকে ইম্পর্টেন্ট মনে হলো। তো যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। আর যদি চ্যানেলের কন্টেন্টটা ভালো লাগলে লাইক করে নিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে নিতে পারো। ঠিক আছে, কারণ যদি তুমি লাইক করো তাহলে এটা বেশি জনের কাছে পৌঁছাবে। ঠিক, তো এবার আর বলার কিছু নেই, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে কালকে। হ্যাভ আ নাইস ডে।